তো আজকের ক্লাসের বিষয় যেটা তোমাদের আমি কথা দিয়েছিলাম যে এবারের পয়েন্ট অফ ভিউতে এই যে 2025 এই 2025-এর পয়েন্ট অফ ভিউতে ঠিক কোনগুলো টপিককে আমাদের ভালোভাবে পড়ে যেতে হবে। এর জন্যই দেখবে আমি টাইটেলটা রেখেছি ইউনিট ওয়াইজ মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেটা প্রত্যেক বছরই আমি আনি, প্রত্যেক বছরই আমি এনে তোমাদেরকে জানানোর চেষ্টা করি যে পরীক্ষার ঠিক 10-15 দিন আগের থেকে আমাদের কোন টপিকগুলোকে একটু বেশি করে ফোকাস করতে হবে, একটু বেশি করে ওগুলোর দিকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা টপিককে আমি এখানে কভার করেছি এবং সবার শেষে তোমরা যদি একটু ধৈর্য সহকারে 10টা টপিকের টোটাল টপিকগুলোকে একটুখানি দেখো এবং তারপরে সবার শেষে আমি কিন্তু তোমাদেরকে জানাবো যে কোন বিষয়গুলোকে আরও বেশি করে ফোকাস করতে হবে। ঠিক আছে? তো তো কটা করে দিনে তোমাদের প্র্যাকটিস করতে হবে সমস্তটা। কারণ দেখো এই যে আমাদের পরীক্ষার আগের যে 15 দিন থাকে না, 10 থেকে 15 দিন, এটা খুবই ক্রুশিয়াল থাকে। দেখো এই 10-15 দিনে তুমি সমস্ত কিছু যা সারা বছর পড়েছো সমস্তটাকে তুমি এই 10-15 দিনে কভার করতে পারবে না। হ্যাঁ, সেগুলোকে একটু চোখ বুলিয়ে দিতে হবে, কিন্তু যেগুলোকে একটু ভালোভাবে পড়তে হবে। এবার পেপার ওয়ানের সেগুলোকেই আমি এখানে নিয়ে আসছি। একটু যদি ধৈর্য শক্তি থাকে, একটু মনোযোগ সহকারে বিষয়টাকে দেখো। প্রথমে আসি আমি টিচিং অ্যাপটিটিউড। টিচিং অ্যাপটিটিউডের যে বিষয়টাকে তোমাকে ফোকাস করতে হবে, দেখো প্রতি বছর এখান থেকে 4 থেকে 5টা একদম থাকবেই। এমনও হয়েছে যে 6 থেকে 7টাও দিয়েছে, কোনো বার এমন হয়েছে। তো আমরা লেভেল অফ টিচিংয়ের এই যে মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং আর রিফ্লেক্টিভ, এই তিনটাকে ভালোভাবে পড়ে যাব। কারণ তোমরা যদি দেখো টিচিংয়ের যদি তোমরা পুরো সিলেবাসটাকে তোমাদের হাতের কাছে যদি থেকে থাকে, তো একটুখানি লক্ষ্য করবে আমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টি আছে সেখানে কিন্তু অনেক টপিক আছে। তার মধ্যে আমি তোমাদেরকে কিন্তু সাজেস্ট করছি লেভেল অফ টিচিংটাকে ভালোভাবে পড়ে যেতে। এবার কিন্তু, কারণ আগের বার লেভেল অফ টিচিং থেকে কোশ্চেন সেভাবে হয়নি, এবার কিন্তু একটা সম্ভাবনা আছে। লার্নার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাডোলেসেন্স আর অ্যাডাল্টের যে পার্টটা আছে এটা খুব ভালোভাবে দেখে যাও। ঠিক, টিচিং সাপোর্ট সিস্টেমের মধ্যে ট্রেডিশনাল, মডার্ন এবং আইসিটি, এটা তো তোমাদের পড়তে হবে। বিশেষত আইসিটিটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে এটা খুব ভালোভাবে পড়ে যেতে হবে। আর এভালুয়েশন সিস্টেমের মধ্যে সিবিসিএসটাকে খুব ভালোভাবে দেখবে, সিবিই আর হচ্ছে ইনোভেশন, কী কী নতুনত্ব এসেছে সেই জায়গাগুলো পড়বে। আর টিচার ভার্সেস লার্নার সেন্টার্ড মেথডগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই। এই আইসিটির মধ্যে কিন্তু বা এখানে কিন্তু আমাদের ওই মক সিস্টেমটা চলে আসবে। ঠিক আছে? তো মকের জায়গাটাকে একটু ভালোভাবে দেখে নেবে, তাহলে এটা থেকে এই কয়েকটা চ্যাপ্টার যদি দেখো, কারণ এইগুলো এর আগের বারে খুব একটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়নি। সুতরাং এবার চূড়ান্ত সম্ভাবনা আছে এই টিচিং অ্যাপটিটিউড থেকে এই বিষয়টাকে প্রায়োরিটি দেওয়ার। এরপরে যদি আমি আসি রিসার্চ অ্যাপটিটিউড থেকে, দেখো রিসার্চ অ্যাপটিটিউড বিশেষত এটাকে সবাই তো আমরা জানি যে এটা সম্পূর্ণটাই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও আমি বাছাই করা কিছু জায়গা এনেছি যেগুলোকে না দেখলেই নয়। যেমন হচ্ছে টাইপস অফ রিসার্চ, বিশেষত আমাদের এই কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের যে জায়গাটা আছে এটা খুব ভালোভাবে দেখে যাবে। এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভের প্রেক্ষিতটা এখানে ডিডাকটিভ, ইন্ডাকটিভও চলে আসবে, এই জায়গাটা একটু ভালোভাবে দেখবে। এক্সপেরিমেন্টটা একটু ভালোভাবে দেখবে, ডেসক্রিপটিভ আর হিস্টোরিক্যাল, এই কয়েকটি অ্যাপ্রোচ, এই ধরনের অ্যাপ্রোচগুলোর থেকে এই ধরনের মেথডগুলো থেকে যত ধরনের প্রশ্ন আসে সবগুলোকে কিন্তু কভার করার চেষ্টা করবে। বিশেষত পিওয়াইকিউজগুলোকে একটু দেখে যাবে ভালোভাবে। এবার অনেকেই ভাবো যে স্যার এই পিওয়াইকিউ যেগুলো আছে এগুলোকে করলে কি এই পিওয়াইকিউ থেকেই প্রশ্ন পেয়ে যাবো আমি? না, পিওয়াইকিউ আমরা ওর জন্য দেখি না। পিওয়াইকিউ আমরা এর জন্যই দেখি যে আমরা একটা প্যাটার্নকে বুঝতে পারি যে ওই টপিকগুলোতে কী ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক, তো সেটাকে কিন্তু দেখে যাবে। ওকে, তারপরে হচ্ছে স্টেপস অফ রিসার্চ, অর্থাৎ আমাদের রিসার্চের যে স্টেপগুলো আছে প্রথমে কি করতে হবে। দেখবে অনেক সময় আমাদের এগুলোতে না একটা আমাদের সিকোয়েন্স দিয়ে বলে এগুলোকে মেলাও, তো সেটার জন্য কিন্তু স্টেপস অফ রিসার্চটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, যেমন আগের বার দেখবে ফুট নোট থেকে প্রশ্ন এসেছে, তো এবার চূড়ান্ত সম্ভাবনা আছে যেমন ইভিডেম, হ্যাঁ, তারপরে আইবিআইডি, হ্যাঁ, এর আগের বার এটেল থেকে এসেছিল। এবার ধরে নিচ্ছি যে ফুট নোটের জায়গাগুলো থেকে সরে এসে আমাদের এপিএমএলএ এই রেফারেন্সিং স্টাইলগুলোর থেকে একটু প্রশ্ন দিতে পারে। তো দেখো এটা আমি রেখেছি, তো এটা একটু ভালোভাবে পড়বে। আর রিসার্চের এথিক্সটা, বেসিক যে মোরালটা আছে অর্থাৎ প্লাগেরিজমটা, সেটা ভালোভাবে দেখে যাবে। আর আইসিটি কীভাবে ব্যবহার হচ্ছে রিসার্চের বেসিকটা একটু দেখে যাবে। তো অনেক টপিক আছে, তার মধ্যে আমি কিন্তু এই কয়েকটা তোমাদের সাজেস্ট করলাম। ঠিক, আশা করি সবই পড়েছো, তার মধ্যে এই কয়েকটা কিন্তু একটু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এরপরে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এটা একদম গ্যারান্টিড তোমাদের 5টা কোশ্চেন এখান থেকে থাকে।
প্যাসেজ অনুসারে 5টা কোশ্চেন তোমার থাকবেই থাকবে, ঠিক আছে? তো এখানে আমাদের বিশেষ করে রিডিং কম্প্রিহেনশন তো ওভাবে বলা যায় না যে এই কম্প্রিহেনশন কমন পড়বে বা এই জায়গা থেকে আসবে, তবে হ্যাঁ আমাদের চেষ্টা করতে হবে কম্প্রিহেনশনের টোনটাকে একটু বোঝা, সেন্ট্রাল আইডিয়াটাকে একটু বোঝা, যে কোন ধরনের আইডিয়াকে কেন্দ্র করে ওটা দিয়েছে, ঠিক আছে? তার জন্য দেখবে আমাদের ইউটিউবে আমি একটা ফ্রি রিডিং কম্প্রিহেনশনের স্ট্র্যাটেজি ভিডিও করে রেখেছি, যে কীভাবে আমরা করব পরীক্ষা হলে, কারণ এটা আমাদের অন দ্য স্পট করতে হয়। হ্যাঁ, বাড়িতে তুমি প্র্যাকটিস করবে, কিন্তু অন দ্য স্পট গিয়ে করতে হয়, তো সেটাকে একটুখানি এটা আমাদের দেখতে হবে। এরপরে আসে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মূলত আমাদের বেসিক 4টে জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে। কমিউনিকেশনে তোমরা যদি সিলেবাস দেখো প্রচুর রয়েছে, তোমরা যদি বইপত্র বার করো প্রচুর কোশ্চেন পাবে। ইভেন আমরা একটা শর্ট নোট বানিয়েছি, ঠিক আছে? তো এই পরীক্ষার পয়েন্ট অফ ভিউতেই আমরা একটা শর্ট নোট বানিয়েছি এই ডাব্লিউবি সেটের, ইউজিসি নেটের একদম শেষ মুহূর্তের জন্য। ওখানেও কিন্তু আমরা যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো মডারেটলি ইম্পর্টেন্ট, যেই জায়গাগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসছে ওগুলোকে ওয়ান লাইনার আকারে কিন্তু ধরেছি। তোমরা হয়তো স্ক্রিনে তার ছবিটা দেখতে পাচ্ছ এই নোটের। তো তোমরা চাইলে এটাকে পারচেস করে নিতে পারো, আর যদি পারচেস করতে চাও তাহলে আমাদের এই যে 9064253244 এই নম্বরটাতে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, নয়তো বা আমাদের অ্যাপ থেকেও তোমরা এটাকে পারচেস করে নেবে, অ্যাপের মধ্যেও আছে, তো সেই ভিত্তিতে তোমরা করতে পারো। তো কমিউনিকেশনের জায়গাটা যদি দেখি, এখান থেকেও মোটামুটি 3 থেকে 4টে বা 5টে কোশ্চেন থাকে। তো 4টে এখানে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টাইপস অফ কমিউনিকেশন, কোন কোন ভিত্তিতে আমরা কমিউনিকেশনকে ভাগ করছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে, তো সেই জায়গাটা রয়েছে। ভার্বাল ভার্সেস নন ভার্বাল, এবং ব্যারিয়ারগুলো কী ধরনের আসছে, ভার্বাল কমিউনিকেশন কোনগুলোকে বলবো, তার সাথে সাথে নন ভার্বালগুলোকে কোনগুলোকে বলবো, এবং এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে কোন কোন ব্যারিয়ার বা বাধাগুলো আসছে আমাদের, সেটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসরুম কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, ক্লাসরুমে আমরা কোন ধরনের কমিউনিকেশন ব্যবহার করব। আরেকটা হচ্ছে আমাদের ম্যাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, ম্যাস মিডিয়ার ক্ষেত্রে এবং সোসাইটির ক্ষেত্রে কোন ধরনের কমিউনিকেশন ব্যবহার হয়। এই 4টে অংশ তোমাদের দেখতে হবে। তোমরা যদি বই খোলো দেখবে অনেক ভরমাট রয়েছে, কিন্তু 4টে অংশ তোমাকে কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে। ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে আমি তোমাদের সব থেকে বেশি বলবো যে নম্বর সিরিজ, লেটার সিরিজ, কোডিং, তার সাথে সাথে যে আমাদের ব্লাড রিলেশন থেকে শুরু করে এই ধরনের চ্যাপ্টার্সগুলো আছে, এগুলোকে একটু ভালোভাবে দেখে যেতে। এবার অনেকেই ভাবো যে, অনেকেই যারা আছো, এটা একটা হাই স্কোরিং পার্ট, কারণ নম্বর সিরিজ, লেটার সিরিজ, তোমার ব্লাড রিলেশন, তারপর কোডিং, এগুলো থেকে তোমার 5টা কোশ্চেন থাকবেই থাকবে, একদম চোখ বন্ধ করে তুমি এটা ধরতে পারো যে এখান থেকে প্রশ্ন থাকবে। এবার অনেকেই প্রশ্ন করো বা অনেকেই জানাও যে স্যার আমি তো ম্যাথে উইক রয়েছি, তো আমি তো তাহলে ভালো রেজাল্ট করতে পারবো না। না, দেখো আমাদের পেপার 1-এর গুরুত্বটাই এখানে। পেপার 1-এ আমাদের 10টা ইউনিট থাকে, তার মধ্যে 2টো শুধু ম্যাথের সেকশন, মানে তোমার ধরে নিচ্ছি 2টো সেকশন তুমি একটু উইক রয়েছো, তাহলে বাকি যে আমাদের বাকি যে সেকশনগুলো 8টা সেকশন আছে, তাহলে ওগুলোতে তো তুমি যদি নিজেকে স্ট্রং করতে পারো, ইজিলি এখান থেকে তুমি কিন্তু নম্বরকে খুব ভালোভাবে গেইন করতে পারবে, ঠিক আছে? তো এরপরে দেখো আরেকটি চ্যাপ্টার আছে, যেটা হচ্ছে লজিক্যাল রিজনিং, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট আর ট্রিকি একটু এটা, ঠিক আছে? এটা একটু ভালোভাবে পড়তে হয়, ভালোভাবে না পড়লে এখান থেকে নম্বর তোলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো এখানে আমাদের যে মানে এটাই একটা চ্যাপ্টার যেখানে কিনা তোমাকে বেসিকটা বুঝতেই হবে, কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করতেই হবে, না হলে তুমি পরীক্ষা হলে করতে পারবে না কিছু। যেমন স্ট্রাকচার অফ আর্গুমেন্টের স্ট্রাকচারটা খুব ভালোভাবে পড়তে হবে তোমাকে, ক্যাটাগরিক্যাল যে আমরা প্রপোজিশনগুলোকে দেখি সেটা পড়তে হবে, স্কোয়ার অফ অপোজিশনটা খুব ভালোভাবে পড়তে হবে, অ্যানালজিসগুলোকে ভালোভাবে পড়তে হবে, ডিডাকটিভ ইন্ডাকটিভ যে লজিক আছে সেটা ভালোভাবে পড়তে হবে, ভেন ডায়াগ্রাম কীভাবে আমরা ভ্যালিডেট করি সেটাকে একটু ভালোভাবে পড়তে হবে, আর ইন্ডিয়ান লজিক যেমন প্রাণামাস, ব্যাপ্তি, হেত্তাভাস, ফ্যালেসিসগুলো, এগুলো একটু মুখস্থ করতে হবে। আমি যতগুলো চ্যাপ্টার দেখাচ্ছি তার মধ্যে এটা একটু ট্রিকি চ্যাপ্টার, এটা যদি ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু হবে না। ওকে, ডেটা ইন্টারপ্রিটেশন, এখানে আমরা 5টা ধরে নাও নম্বর বা 5টা নম্বর, মানে অর্থে আমি বোঝাচ্ছি যে 5টা কোশ্চেন থাকে, তার ভিত্তিতে আমাদের 2 নম্বর করে থাকে, 10 নম্বর এখানে একদম হাতে ধরা থাকে, ঠিক আছে? তো এগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। আর সবথেকে মজার বিষয় কী বলো তো, তোমরা সেই নেটই বলো আর সেটই বলো, ওই তথাকথিত আমাদের যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো শুরুর থেকে আমরা যে ধরনের ডেটা ইন্টারপ্রিটেশনগুলো করে আসি, ওগুলোর থেকেই প্রশ্ন দেয়। তো খুব একটা যে জটিল কোশ্চেন আসে এখান থেকে এমন নয়, একটু জাস্ট আমাদের ওই নিয়মগুলো জানা থাকলেই হবে। টেবিল চার্ট কীভাবে করবো, গ্রাফ চার্ট কীভাবে করবো, পাই চার্ট কীভাবে করবো, বার চার্ট কীভাবে করবো, এই চার্টগুলো সম্পর্কে যদি একটু ধারণা থাকে তাহলেই এনাফ, ঠিক আছে? তো আর আমাদের এখান থেকে কোনো কিছু দেখার দরকার নেই, এইটুকু আমাদের জাস্ট এনশিওর করতে হয়। ওকে, তো এটা একটু ভালোভাবে মাথায় রাখবে। বেশ, এরপরে আরেকটি আমাদের জায়গাটা থাকে ডেটা ইন্টারপ্রিটেশনের। দেখো এখানে
এই ডেটা ইন্টারপ্রিটেশনে কি বলো তো, এখানে 5 মার্ক থাকে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যে তুমি এই 5 মার্কসের মধ্যে দেখো, এই 5 মার্কসের মধ্যে না 3টে কোশ্চেনের ভাগ থাকে। এটা আমি আগেও বলেছি তোমাদের, একটা খুব ইজি পাবে, একটা একটু মিডিয়াম পাবে যেটা কিনা একটু কঠিন মনে হবে, আর একটু হার্ড মনে হবে এটাকে। এবার যেটা ইজি থাকবে সেটা তো তুমি করতেই পারবে, মিডিয়ামটাও আশা করি করতে পারবে, এবং হার্ড মূলত দুটো দিয়ে থাকে। তার মানে 5টার মধ্যে 3টে ইজিলি আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারি। তো এখান থেকে যদি আমরা 3টে মানে 6 নম্বর যদি বের করে আনতে পারি তাহলে তো যথেষ্ট পরিমাণে আমরা পেয়ে গেলাম। তো এইভাবে ক্যালকুলেট করতে হবে তোমার যে উইক জোন আর তোমার যে স্ট্রং জোন, এই দুটো জোনকে তোমাকেই কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোনগুলোতে উইক আর কোনগুলোতে তুমি স্ট্রং, সেই অনুসারে কিন্তু বিষয়গুলো ভিত্তিতে পরিচালিত করবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আইসিটি। এটা হাইলি রিপিটেশন হয় প্রচুর, পিওয়াইকিউ থেকে প্রচুর রিপিটেশন পাবে, বিশেষত আমাদের যেটা নেটে থাকে ওগুলোই সেটে দিয়ে দেয়। তো এই বেসিক আইসিটি টার্মগুলো দেখবে, আমি ইউটিউবে তোমাদের রিভিশন ক্লাস করিয়েছিলাম, সেখানে বেসিক আইসিটি যে টার্মগুলো আছে সেটা রিলেটেড আমি ক্লাস করিয়েছিলাম, এগুলোকে খুব ভালোভাবে পড়বে। হ্যাঁ, ইন্টারনেট, ইন্ট্রানেট, ইমেইল, এই জায়গাগুলোকে খুব ভালোভাবে পড়বে। মক সিস্টেমটাকে যেমন স্বয়ংপ্রভা খুব ইম্পর্টেন্ট। আইসিটি অ্যান্ড গভর্নেন্স দেখবে আমি ইউটিউবে রিভিশন ক্লাস করিয়েছি, ওখানে কিন্তু এগুলোর উপরে গুরুত্ব দিয়েছি। ডিজিটাল ইনিশিয়েটিভ। আর সব থেকে মজার বিষয় কী বলো তো, সবগুলো টপিকের মধ্যে এটাই একমাত্র টপিক যেখানে কিনা ফুল নম্বর তোলার একটা জায়গা থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে এই টপিকটাই এমন একটা টপিক যেখানে কিনা আমরা একদম নিখুঁতভাবে নম্বরকে তুলে আনতে পারি। একটু জাস্ট মুখস্থ করতে হবে। যদি আমাদের একটু মুখস্থবিদ্যে ভালো থাকলো, একটু যদি মুখস্থ করার ক্যাপাসিটি আমাদের থাকলো, তাহলে এখান থেকে খুব সহজে আমরা তুলে আনতে পারবো না। তাহলে টপিকগুলো মনে থাকবে। আইসিটির যে বেসিক টার্মগুলো আছে যেমন HTML, HTTP, LED দেখবে আমি করিয়েছি ক্লাসে, এই বেসিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো দেয়। তারপর ইন্ট্রানেট আর ইমেল, এই 3টে টপিক এখনকার দিনে খুব চর্চিত। আগের বার যতদূর সম্ভব ইন্ট্রানেট দিয়েছিল আর এক্সট্রানেট দিয়েছিল। তো ইন্টারনেট রিলেটেড যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন হওয়ার এবার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা একটু মাথায় রাখবে। এরপরে আরেকটা তুমি পাবে, সেটা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো এটাতে আমাদের যে ধরনের প্রশ্নগুলো প্রায়শই আসে, যেমন SDG আর MDG আর হচ্ছে SDG। ওকে, এই দুটো চ্যাপ্টারকে খুব ভালোভাবে পড়বে। MDG হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর SDG হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে পৌঁছানোর, এবং আমাদের এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের টার্গেট হচ্ছে মূলত 2030। তো এই টার্গেটে পৌঁছানোর যে মাঝের যে প্রক্রিয়াগুলো আছে এগুলোর থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো এটাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। তারপরে এনভায়রনমেন্টের ইস্যু তো জানোই, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো পড়তে হবে। ক্লাইমেট চেঞ্জের যে ধরনের এগ্রিমেন্টগুলো হয়েছে আমাদের দেশে এবং বিদেশে, সেগুলোকে একটু মুখস্থ করে নিতে হবে। রিনিউয়েবল এনার্জি সোর্সেস, কোন কোন জায়গা থেকে আমরা রিনিউয়েবল এনার্জি পাচ্ছি সেগুলোকে একটু পড়তে হবে। আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমাদের দেশে কী ধরনের ডিজাস্টার ম্যানেজমেন্টের অ্যাক্ট তৈরি হয়েছে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট কীভাবে হয়েছে সেই সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। এই বেসিক যদি পড়ো এনাফ এখান থেকে। এরপরে হায়ার এডুকেশন সিস্টেম থেকে কিছু প্রশ্ন আসে। খুবই ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যেখান থেকে এখন প্রচুর প্রশ্ন দিচ্ছে, সেটা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন। ঠিক আছে, তো আমাদের যে এনশিয়েন্ট সময়কালে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম যে কতটা উন্নত ছিল সেটা থেকে প্রশ্ন আসে। এখানে দেখবে আরও অনেক টপিক আছে, তো তার মধ্যে আমি শুধু এটাকেই বলছি। হ্যাঁ, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এভলিউশন। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে কি আমরা আমাদের যে এই যে এডুকেশন সেক্টর আছে কী কী পরিবর্তন দেখলাম এই পর্যন্ত, সেগুলো পলিসিসগুলো যেমন হচ্ছে NEP গভর্নেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। টেকনিক্যাল এবং স্কিল বেসড এডুকেশন রিলেটেড যে ধরনের দেখবেন তোমাদের নোটপত্র থাকবে হয়তো, নয়তো বা আমাদের শর্ট নোটের মধ্যেও দেখবে পাবে, সেগুলোর মধ্যে এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু পড়তে হবে। ভ্যালু এবং এনভায়রনমেন্টাল এডুকেশন খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখনকার দিনে এই ভ্যালু এডুকেশন থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমি তোমাদের PYQ সলভ করাবো। হ্যাঁ, PYQ সলভ করাবো 2-1-এর মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে তার ভিডিও দেখতে পারবে। তখন তোমরা দেখবে যে আমি যা বলছি কেন এতটা আমি জোর দিয়ে বলছি, কারণ অলরেডি প্রিভিয়াস ইয়ারে এই ধরনের জায়গা থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এবার আমরা একটা চার্ট অনুসারে দেখব কোনটাকে আমাদের ইম্পর্টেন্সিটা বেশি দিতে হবে। দেখো, যদি আমরা ইউনিট 1টাকে দেখি, এখানে দেখবে টিচিং অ্যাপটিটিউডটা যেটা আছে, এখান থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন একদম নির্ধারিত থাকে। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট, এটা হাই প্রায়োরিটি এটাকে দেবে।
রিসার্চ অ্যাপটিটিউড এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন নির্ধারিত পাবে, এটাকে হাই প্রায়োরিটি দেবে। রিডিং কম্প্রিহেনশন এখানেও একদম 5টা নির্ধারিত থাকে, হাই প্রায়োরিটি দেবে এটাকে। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 3 থেকে 4টা এখানে দেয়, তবুও এটাকে মিডিয়াম তোমাকে ধরতে হবে, যেমনটা আমি তোমাদের দিয়েছিলাম। ম্যাথ রিজনিং 3 থেকে 4টা এখানে দেয়, তো এটাকে হাইয়ের মধ্যে ধরতে পারো। লজিক্যাল রিজনিংটাকেও 4 থেকে 5টার মধ্যে দেয়, এটাকে হাইয়ের মধ্যে ধরতে পারো। ডেটা ইন্টারপ্রিটেশন এটা 5টা থাকেই থাকে, তো এটা হাইয়ের মধ্যে তোমাকে একটু প্রায়োরিটি দিতে হবে, ভালো করে পড়তে হবে। আইসিটি থেকে 3 থেকে 4টা দেয় এখনকার সময় যদি দেখি, এখন খুব একটা বেশি এখান থেকে প্রশ্ন করছে না, তবে হ্যাঁ যেগুলো করছে সেগুলো কিন্তু ইন্টারনেট, নেটওয়ার্কিং সিস্টেম, তারপরে আমাদের যে ডিজিটাল ইনিশিয়েটিভগুলো আছে সেখান থেকে বেশি আসছে। তো একটু আমাদের এগুলোর উপরে ফোকাস করতে হবে, আর অ্যাব্রিভিয়েশনগুলোর উপরে একটু ফোকাস করতে হবে, তো এটা মিডিয়াম ধরতে পারো। পিপল এনভায়রনমেন্টের মধ্যে আমরা দেখবো ওই বায়ু দূষণ, জল দূষণ এগুলোর থেকে কিছু প্রশ্ন দিচ্ছে, আর এমডিজি এসডিজি থেকে দিচ্ছে, তো এটাকে আমাদের একটু মিডিয়াম প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। আর হায়ার এডুকেশন এটা কিন্তু হাই প্রায়োরিটির মধ্যে রাখতে হবে, বিশেষত বিভিন্ন ধরনের যে আমাদের হায়ার এডুকেশন সিস্টেমের যে ইনিশিয়েটিভগুলো আছে সেগুলোর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তো এই কয়েকটা চ্যাপ্টারে যেগুলো আমি ধরিয়ে দিলাম এগুলো একটু মাথায় রাখবে। এবার এই কয়েকটা দিনে, এই যে আমাদের হাতে 10 থেকে 15 দিন হাতে আছে, এই 10 থেকে 15 দিনকে আমরা কিভাবে কাজে লাগাবো, কারণ এই 10 থেকে 15 দিনই নির্ভর করবে আমি পরীক্ষায় পাশ করব কিনা। তো প্রতিদিন 2টো করে ইউনিট তোমাকে রিভিশন দিতেই হবে পেপার 1-এর, ঠিক আছে? 2টো করে ইউনিট তুমি যতটুকু পড়েছো তার জন্য 2টো করে ইউনিট তোমাকে প্রত্যেক দিন রিভিশন দিতেই হবে, এবং মিনিমাম তোমাকে 20টা পিওয়াইকিউ সলভ করতে হবে। এবার পিওয়াইকিউ 20টা বলতে আমি বোঝাচ্ছি ইউনিট ওয়াইজ। ধরে নাও তুমি টিচিং অ্যাপটিটিউড আর রিসার্চ অ্যাপটিটিউড আজকে তুমি পড়লে, তাহলে আজকে টিচিং অ্যাপটিটিউড এবং রিসার্চ অ্যাপটিটিউড রিলেটেড কী ধরনের পিওয়াইকিউ এসেছিল তোমাকে ওটা বের করতে হবে, আর তার জন্য আমাদের চ্যানেল তোমার কাজে লাগবে। তো এই চ্যানেলের মধ্যে দেখবে আমাদের পিওয়াইকিউ কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হওয়া শুরু হবে, পরীক্ষার আগে আগে দেখবে সমস্ত কিছু সলভ করানো হবে। তো এগুলোকে তোমাকে কিন্তু বের করতে হবে, এবং মিনিমাম 20টা করে তোমাকে সলভ করতে হবে, যে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসছে সেই অনুসারে তোমাকে যাচাই করে করে সেই অনুসারে তোমাকে সলভ করতে হবে, ঠিক? কম্প্রিহেনশন প্লাস ডিআই এবং আমাদের লজিক্যাল রিজনিং, এখানে গ্যারান্টিড আমাদের কিন্তু 15 নম্বর থাকে। তো এই 3টে পার্টকে কখনোই অবহেলা করলে চলবে না। অনেকেই থাকো যারা কিনা ম্যাথের মধ্যে একটু উইক থাকো, অনেকেই তোমরা জানাও যে ম্যাথের মধ্যে একটু তোমাদের উইকনেস থাকে, ঠিক আছে? তো অনেকেই থাকো, এটা অস্বীকার করার কিছু নেই। তো সেই জায়গার থেকে ওই যে তোমার যে ম্যাথের যে উইকনেসটা আছে ওই জায়গাটা ঠিক আছে তবু মানা যায়, কিন্তু এই যে 3টে চ্যাপ্টার রিডিং কম্প্রিহেনশন, ডিআইআর, লজিক্যাল রিজনিং এগুলোতে কিন্তু একদম তুখোড় হতে হবে, ঠিক আছে? তারপরে ফর্মুলা বেসড ম্যাথ টপিকগুলো যেগুলো তোমার মূলত রয়েছে সেগুলোকে একটু তাড়াতাড়ি সলভ করতে হবে, মানে সেগুলোকে শেষ করার দিকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ধরে নাও তোমার ব্লাড রিলেশন বলো, রিজনিংয়ের টপিকগুলো বলছি, তারপরে নম্বর সিরিজ বলো, লেটার সিরিজ বলো, এই যে টপিকগুলো এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আইসিটি এবং হায়ার এডুকেশন থেকে কুইক স্কোর করার জায়গা থাকে, আইসিটি মুখস্থ নির্ভর, হায়ার এডুকেশনও মুখস্থ নির্ভর। তো এগুলোকে যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ে নিই তো সেইখানে কিন্তু আমাদের কুইক স্কোর করার জায়গা থাকবে। এবং তোমাদের বলি আমি, এই যে আমাদের এই শেষ সময় 10-15 দিনের পড়ার জন্য আমাদের যে শর্ট নোট পেপার 1-এর, আবারও আমি মেনশন এর জন্যই করছি, অনেকে হয়তো ভাবছো যে স্যার বারবার শর্ট নোটের কথা মেনশন করছেন কেন, এর জন্যই করছি। এই 10-15 দিনের জন্য তোমার কিন্তু এই শর্ট নোট সব থেকে বেশি কাজে লাগবে, কারণ সবগুলো কোর টপিকগুলোকে একদম 1 লাইনের আকারে আমরা ধরিয়ে রেখেছি, বা 1 লাইনের আকারে কিন্তু সম্পূর্ণটাকে আমরা ধরেছি। একবার যদি পড়ে নাও তোমার দ্বিতীয়বার সেগুলোকে আর হাতাতে হবে না। বিষয়গুলো যেই টপিকই তুমি ধরে নাও তোমার যা নোট আছে পড়ে নিলে, তারপর আমাদের শর্ট নোট পড়লে তুমি দেখবে পার্থক্য বুঝতে পারবে। ঠিক আছে? তো এই ধরনের বিষয়কে যদি একটু খেয়াল করে এই 10 থেকে 15টা দিন যদি তোমরা কাজে লাগাও, এই ইউনিট ওয়াইজ যদি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমি ধরিয়ে দিলাম এগুলোকে যদি একটু ফলো করো, একটু বেশি নয়, একটু যদি ফলো করো, আমি তোমাদেরকে এটা এনশিওর করতে পারি যে পেপার 1-এ সব থেকে ভালো নম্বর তুমি নিয়ে আসতে পারবে। কারণ দেখো পেপার 1 আহামরি কিছু নয়, এটা হচ্ছে স্ট্র্যাটেজি নির্ভর, যে আমি কতটুকু পড়বো কতটুকু নয়। পেপার 1-এর সব টপিক থেকে 15 দিনও পরীক্ষায় প্রশ্ন আসে না যে তুমি সব কমপ্লিট করে নিলে তবেই তুমি ভালো মার্কস করতে পারবে, আদারওয়াইজ পারবে না, এমনটা কিন্তু নয়। সব টপিক থেকেই কি যে পরীক্ষায় প্রশ্ন আসে এমন নয়, কিছু কিছু বাছাই করার টপিক থাকে যেগুলো থেকে আসে, যেগুলো আমি তোমাদের এখানে মেনশন করলাম, ঠিক আছে? তো এটাকে কিন্তু সবাই একটু ভালোভাবে মনোযোগ সহকারে করবে। আর আমি এই কয়েকদিনে, এই 10-15 দিনের মধ্যেই আমি তোমাদের পিওয়াইকিউ সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তো আমি পেপার 1, ঠিক আছে? তো পেপার 1 বেঙ্গলি এডুকেশন, এই 3টে মানে সাবজেক্টের আর কি,
মানে বেসিক্যালি তো দুটোই তোমাদের পেপার 2, একটা পেপার 1, এই তিনটের আমি কিন্তু তোমাদের একদম নিখুঁতভাবে পিওয়াইকিউ সলভ করিয়ে দেবো, যেন কিনা পরীক্ষার প্যাটার্নকে বুঝতে পারো, পরীক্ষাতে হলে গিয়ে যেন তোমার মনে না হয় যে আচ্ছা এই সম্পর্কে তো আমি জানি না বা এই সম্পর্কে তো আমি অবগত নই, এমন যেন মনে না হয়। ঠিক আছে? তো বেশ, তো আজকে এই পর্যন্তই রাখলাম। তো যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে স্যার ভালো লেগেছে ভিডিওটি, তাহলে আমি তোমাদের পিওয়াইকিউ রিলেটেড যে ক্লাসেসগুলো আছে এই 10-15 দিনের মাথায় দ্রুততার সাথে আমি করিয়ে দেবো। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখো, তোমরা কমেন্ট সেকশনে জানালে আমাদেরও একটু ভালো লাগে যে না তোমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো, আর যদি ভালো লাগছে ক্লাসগুলো এই ধরনেরই, আমাদের রিভিশন ক্লাসও চলছে, তো লাইক করে নেবে ক্লাসটিকে, যেন এই ধরনের ক্লাসেসগুলো তোমাদের জন্য রেগুলার বেসিসে আনতে পারি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, রাখছি, আজকে এই পর্যন্তই রাখলাম। ওকে।